আসসালামু আলাইকুম। আজকে আমরা এজিএম এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। আমাদের যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে এসব কোম্পানিগুলো কোম্পানিজ অ্যাক্ট 1994 এর অধীনে নিবন্ধিত। এই নিবন্ধনের অর্থ হচ্ছে কোম্পানি পরিচালনার ব্যাপারে এই অ্যাক্টে যেসব পরিপালনীয় বিষয় আছে সেগুলো পরিপালন করতে হবে। এ ব্যাপারে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং একটা আছে, এটা তাদেরকে বছরে একবার অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। ইট ইজ অ্যান ইয়ারলি ইভেন্ট এবং একটা এজিএম থেকে আরেকটা এজিএম এর দূরত্ব 1 বছরের বেশি হতে পারবে না, অথবা জুনে যদি কোম্পানির অ্যাকাউন্ট ক্লোজ করে তাকে ডিসেম্বরের মধ্যে এজিএম করতে হবে। তাহলে 1 বছর অথবা হিসাব শেষ হওয়ার 6 মাস, এই দুটোর মধ্যে যেটা আগে হয় সেই সময়ের মধ্যে এজিএমটা করতে হবে। এজিএম একটা শেয়ার হোল্ডার বা ইনভেস্টার এবং কোম্পানি যারা পরিচালনা করে তাদের মধ্যে একটা সেতু বন্ধন। এটা একটা ইয়ারলি ইভেন্ট। এখানে ডাইরেক্টরদের সারা বছরে কোম্পানি পরিচালনার ব্যাপারে মেজর কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তর ফলে লাভ ক্ষতি কি হয়েছে, অন্যান্য আসল বিষয় যেগুলো আছে এগুলো এজিএম এ শেয়ার হোল্ডারদের সামনে উপস্থাপন করেন। 4টা এজেন্ডা মোটামুটি এভাবে থাকে যে ডাইরেক্টরের রিপোর্ট অনুমোদন, অ্যাকাউন্টস অনুমোদন, অডিটরের অ্যাপয়েন্টমেন্ট, ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট, এগুলো সেট এজেন্ডা। তো প্রথম যেটা এজেন্ডা যে অ্যাকাউন্টস রিভিউ, এই অ্যাকাউন্টস রিভিউ অনুমোদনের মধ্যে কোম্পানির তুলনামূলক 2 বছরের আয় ব্যয়ের চিত্র, খরচের চিত্র, অ্যাসেটের চিত্র এগুলো উঠে আসে। তো এগুলোর আলোক থেকে কোম্পানি কত ডিভিডেন্ড দেবে সেই জিনিসটাও ওখানে এজিএম এ অনুমোদনের জন্য উপস্থাপন হয়। অনুমোদন, কিন্তু কথাটা মনে রাখতে হবে, এজিএম যেদিন এজিএম এর তারিখ, যেদিন এজিএম হবে তার কমপক্ষে 16-17 দিন আগে বোর্ড অফ ডাইরেক্টরের একটা মিটিং করবে। সেই মিটিংয়ে অ্যাকাউন্টস রিভিউ করে কবে এজিএম হবে, এজিএম এর তারিখ হবে, স্পটের ডেট কি হবে সেটা থাকবে, তারপরে ডিভিডেন্ড হার কত হবে, এই জিনিসগুলো বোর্ডে অ্যাপ্রুভ করার পরে মিনিমাম 14 দিনের নোটিশ দিতে হবে। তাহলে আপনি যদি কোনো ইনভেস্টর যদি এই কোম্পানির এজিএম কখন হবে সেটা জানা একান্ত জরুরি, কারণ যে বোর্ড মিটিং এ কোম্পানির অ্যাকাউন্টস অনুমোদন হবে পরের দিন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হিসাবে ইনফরমেশনগুলো আসবে, ইপিএস কত হয়েছে, ডিভিডেন্ড কত দেবে ইত্যাদি এই জিনিসগুলো যখন প্রকাশিত হয় তখন দেখা যাচ্ছে শেয়ারের দাম আইদার বাড়ে না হলে কমে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে যেই বোর্ড মিটিং এ এজিএম এর ডেট ফিক্সড হবে, অ্যাকাউন্টস অনুমোদন হবে, ডিভিডেন্ড ডিক্লারেশন হবে, তার আগে 2-3 দিন আগের থেকে হয়তো শেয়ারের দাম বাড়ে নাহলে কমে। এর অর্থ হচ্ছে যে ইনসাইডার ইনফরমেশন লিক হয়ে যায়, এই কোম্পানি ভালো ডিভিডেন্ড দেবে, তো এটা শুনলে আগের থেকে দাম বাড়ে, অথবা কোম্পানি ডিভিডেন্ড দেবে না এটা শুনলে দাম কমে যায়। তো এই কারণে এজিএম কখন হবে সেই ইনফরমেশনটা বিনিয়োগকারীদের জানা উচিত এবং এটা ক্যালকুলেশন করে বাইর করা যায়। আচ্ছা, দ্বিতীয় পর্ব যেটা এজিএম এ বিনিয়োগকারীদের বা শেয়ার হোল্ডারদের যে অধিকার আছে সেই অধিকার এক্সারসাইজ করার ক্ষেত্র হচ্ছে কিন্তু এজিএম। সে অধিকারটা কি? কোম্পানি যে 1 বছরের হিসাবপত্র, ডাইরেক্টরদের রিপোর্ট যেগুলো উপস্থাপন করেছেন বিনিয়োগকারীরা, সেগুলোর উপরে আলোচনা করতে পারেন, ব্যাখ্যা চাইতে পারেন, এবং এটা যারা কোম্পানি পরিচালনা করেন এটা তাদের দায়িত্ব সেগুলোর ব্যাখ্যা দেওয়া। ইভেন কি অডিট সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অডিটরদেরকেও এজিএম এ উপস্থিত থাকতে হবে, ওদের একজন প্রতিনিধি। অডিট সংক্রান্ত কোনো কোয়ারি যদি ইনভেস্টরদের থাকে সেটাও সেখানে তারা জবাব দেবেন। এবং ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটাও ওখানে অনুমোদিত হতে হবে। আগামী বছরের জন্য অডিটর কি হবে সেটাও ওই বোর্ডে অনুমোদিত হবে।
আর ডিভিডেন্ড ঘোষণা যেটা এর আগে ডাইরেক্টররা করেছেন সেটাও ওই মিটিংয়ে অনুমোদিত হইতে পারে, রিজেক্ট হইতে পারে, কিন্তু পরিবর্তন হইতে পারবে না। যদি 10% ক্যাশ দেয়, এই 10% ক্যাশের বোনাসে করা যাবে না, আর 10% রিকমেন্ডেশন করছে এটারে 12%ও করা যাবে না, বাট রাইট আছে এটা কমাইতে পারবে। তো এইসব কারণে এজিএম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা আমাদের অনেকেই আমরা জানি না, এই ব্যাপারে আমাদের জানা থাকা উচিত। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের এজিএম গুলো ওর এই কন্ডাক্টিং কোয়ালিটি যেটা, এটা মানসম্মত না। প্রায় দেখা যায় প্রায় এজিএম এ কিছু কিছু চিহ্নিত লোক এরাই এজিএম এ কথা বলে, অন্য কাউকে কথা বলতে দেয় না। ইভেন কি কোনো লোক কথা বলতে চাইলে তার আগে তারা এজেন্ডাগুলো পাশ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা এমন পরিবেশ সৃষ্টি করে যাতে করে অন্য কেউ কথা বলার জন্য উৎসাহিত হয় না। আমি বলবো এর পিছনে দুটো কারণ। একটা কারণ হচ্ছে যেসব কোম্পানির পারফরমেন্স ভালো না বা যেসব কোম্পানির অ্যাকাউন্টসে উত্তর দেওয়ার মতো উত্তর, তাদের গ্রহণযোগ্য উত্তর তাদের হাতে নাই, তারা চায় যেন তেন ভাবে আইনের বাধ্যবাধকতা আমরা এজিএম করার দরকার, আইন অনুসারে এজিএম করে ফেলছি, 10 মিনিট 15 মিনিটের মধ্যে সব পাশ করে এজিএম শেষ। আর এরা শোনা যায় এরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আসে। ভাড়াটিয়া লোকজন মানে ভাড়াটিয়া বিনিয়োগকারী। কিভাবে? ওই রেকর্ড ডেটের আগে 5টা 10টা শেয়ার কিনে সে এজিএম এ উপস্থিত হওয়ার জন্য রাইটটা এস্টাবলিশ করে নেয়। এই জায়গাটায় আমাদের সংস্কারের দরকার আছে। এইরকম একটা নিয়ম করা যেতে পারে, এজিএম এ যারা উপস্থিত থাকেন সেখানে কথা বলতে পারবেন, যাদের বেশি শেয়ার আসতে বেশি হোল্ড করে তারাই কথা বলবেন। কারণ ওখানে যদি 50 জন লোক থাকে, 50 জনকে তো আর কথা বলার জন্য দেওয়া যাবে না। অথবা ওদের পক্ষ থেকে কারা কারা কথা বলবেন এই ধরনের একটা ব্যবস্থা করা যেতে পারে। 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এজিএম করা, এটা জাস্ট সিম্পলি আইনকে ফাঁকি দেওয়া। এজিএম অন্তত কমপক্ষে 2-3 ঘন্টা করে কোম্পানির বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হবে, বিশ্লেষণ হবে। এর অর্থ এই নয় যে আমরা ওখানে যারা কোম্পানি পরিচালনা করে তাদেরকে দাঁড়া করানোর বিষয় না। কোম্পানিটা কিভাবে অতীতে চলছে, বর্তমানে কি অবস্থায় আছে, ভবিষ্যৎ কিছু পরিকল্পনা, এইগুলো চেয়ারম্যানের মুখ থেকে, ডাইরেক্টরদের মুখ থেকে, এমডির মুখ থেকে শোনার অধিকার কিন্তু বিনিয়োগকারীদের আছে। আমরা কিন্তু এই অধিকারটা আমাদের বিনিয়োগকারীরা আদায় করতে পারে নাই, এবং বাজারের স্বার্থে, পুঁজিবাজারের স্বার্থে প্রত্যেকেরই এখানে ভূমিকা আছে এজিএমটাকে সুন্দর করার জন্য, অর্থবহ করার জন্য। তাহলে হবে কি, একটা কোম্পানি সম্বন্ধে বিনিয়োগকারীরা জানলো, আর যারা কোম্পানি পরিচালনা করেন তারাও জানলো কি ধরনের লোক তাদের কোম্পানি শেয়ার হোল্ড করছে। আমরা এটাকে এই নামে মাত্র এজিএম এটা বলা যায়। এমনও দেখা যায় মাঝে মধ্যে কিছু কিছু কোম্পানি যাদের পারফরমেন্স খারাপ, যারা বছরকে বছর কোনো ডিভিডেন্ড দেয় না, সামান্য নামমাত্রা ডিভিডেন্ড দেয়, শুধু বোনাস দেয়, ওরা ভাড়াটিয়া লোক দিয়ে এজিএম করে ফেলে। এটা একদম টোটালি স্টপ করতে হবে। আমাদের যে ভোটের সময় যখন দেখা যাচ্ছে কিছু কিছু ভোট কেন্দ্র আস্তে আস্তে খুব সেন্সিটিভ, ঝুঁকিপূর্ণ বলে ওরা, তো ওখানে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করে যা কোনো শৃঙ্খলা যেন নষ্ট না হয়। একইভাবে আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে যেসব কোম্পানির এজিএম ঝুঁকিপূর্ণ বা এ ধরনের এজিএম করার প্রবণতা আছে, সেসব ক্ষেত্রে দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে। রেগুলেটরি অথরিটির বোধ, আমি স্টক এক্সচেঞ্জের কথা বলবো, স্টক এক্সচেঞ্জ এবং এসএসসির লোকজনও সেখানে উপস্থিত থাকতে হবে। উই শুড মেক দি এজিএম মিনিংফুল, এবং আইনে যে উদ্দেশ্যে এজিএম এর উদ্দেশ্যগুলো বলা আছে, যে উদ্দেশ্যে এজিএম কে বাধ্যতামূলক করা হয়েছে, সেটা সাধিত হইতে হবে। এবার হয়তো 50টা কোম্পানির ঠিক হবে, আগামী বছর আরো 5টা, আগামী বছর আরো 5টা। আমাদের এজিএম কালচারটাকে একটা মিলন মেলা, খোলামেলা আলোচনার জায়গা, শেয়ার হোল্ডারদের কাছ থেকে সাজেশন নিয়ে কোম্পানিকে ভবিষ্যতে আরো ভালো দিকে এগিয়ে নেওয়া, এই ক্ষেত্র হিসেবে আমরা ইউজ করা উচিত।
এটাকে শুধু আইন পালনের আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা অনেক দিনের দাবি, কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা সাধারণত বলতে চাই না, বললে কে কি মনে করে। এখানে কারো ব্যক্তিগত ব্যাপার না, কারো কিছু মনে করার বিষয় না, এটা অধিকারের বিষয়, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়, পাবলিকের টাকার আর ব্যবহারের নিশ্চয়তার বিষয়। আমরা এই দিকে আমাদের নজর দিতে হবে। কোম্পানির সংখ্যা, লিস্টিং কোম্পানির সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে, আর যেগুলো লিস্টেড হয়েছে এগুলোর ব্যবস্থাপনার গুণগত মান বাড়াতে হবে। এগুলোর উপরে বিনিয়োগকারীদের আস্থা যদি আমরা ফিরিয়ে আনতে হয়, তাহলে এজিএম এর উপরে গবেষণার দরকার। এটার রিভিউ করে এটাকে ঠিক করা দরকার। আমরা জানি এটা এজিএম এর একটা ভিডিও করতে হয়, ভিডিওটা এসএসসি তে জমা দিতে হয়, কিন্তু এসএসসি এই 300 কোম্পানির এজিএম এর ভিডিও রিভিউ করে এটার পরে অ্যাকশন নেওয়া, এটা খুবই লম্বা টাস্ক। আমরা স্বপ্রণোদিত হয়ে এজিএমটাকে মিনিংফুল করার জন্য উদ্যোগ নেই, তাহলে পুঁজিবাজারের জন্য একটা বড় মাইল ফলক হবে বলে আমি মনে করি। আরো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এজিএম এর উপরে করতে পারেন, আমরা পরবর্তীতে এগুলোর উপরে আলোচনা করব। অনেক বিষয় আছে, আমি অন্তত মনে করি যে শখানেক বিষয়ের উপরে আছে যেগুলো আমরা আলোচনা করলে বিনিয়োগকারীরা আর একটু ইনফর্ম হবে, and they will be able to take the better decision। ধন্যবাদ সবাইকে।